মিডিয়া বলতেই আপনি এটা ভালো করেই জানেন যে আমাদের কিন্তু মূল সম্বলটাই হচ্ছে কমিউনিকেশন। যদি পার্টনার ভালো হয় বা ওই মানে বোঝাপড়ার জায়গাটা যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা। সেও তো চাইবে যে তার পার্টনার একজন আত্মবিশ্বাসী মানুষ, তার একটা অবস্থান তৈরি হোক। আমি দেখেছি আমার বাবা মার ক্ষেত্রে যে ভাইটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছে, তারপরে শাশুড়িকে দেখেছি আমার হাজবেন্ডকে বা তাদের পুত্রদেরকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই বিষয়গুলো অবচেতনভাবেই কিন্তু নারীদের মধ্যে ঢুকে যায়। 18 বছর বয়স যদি জীবনে শুরু হয় এবং এই বয়সটা যদি দুঃসাহসী হয় আসলে কবির ভাষায়, তাহলে 40 বছর বয়স এর ঠিক উল্টোটা। অর্থাৎ এই সময় মানে 40 বছর বয়সে মানুষ কিন্তু একটু রিল্যাক্স হয়, অনেকখানি অভিজ্ঞ সময় পার করে আসে। ফলে মানুষ সব কিছু নিয়ে কিছুটা হলেও নিস্পৃহ হয়, সব কিছু বোঝার চেষ্টা করে। এই সব কিছু মিলিয়ে 40 বছর এবং তার পরের যে জীবন, সেটা একটু অন্যরকম হয় শুরুর থেকে। তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। অর্থাৎ 40 বছরের পর মানুষ মানে শুধু পুরুষ নয়, নারী পুরুষ নির্বিশেষে সবার জীবনটা আসলে কেমন হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো ডক্টর জাকিয়া সুলতানার সঙ্গে। ডক্টর জাকিয়া সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের পত্রিকার এই আয়োজনের সাথে যুক্ত করার জন্য। 40 বছর বয়স, এইটা ঠিক দুর্বিষহ নয়। মানে 18 বছর বয়সের যে তারুণ্য, যে দুর্বিষহ ব্যাপারটা থাকে, সেটা নয়। কিছুটা শান্ত, কিছুটা অন্যরকম, কিছুটা অভিজ্ঞতার আলোকে মানুষ চলে, সব কিছু মিলিয়ে। এবং এটা বলতে নিশ্চিতভাবে আসলে আমি মানে কোনো রকমই ভয় পাচ্ছি না যে আমি নিজেও আসলে 40-এর বেশি বয়সের একজন মানুষ পার করে এসেছি, এবং আপনি নিজেও নিশ্চয়ই সেটা। সব কিছু মিলিয়ে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স, সেটা তো শেয়ার করতেই পারি। 18 দিয়ে শুরু করলেন, 18 মানে হচ্ছে টিন, 18। তো এই টিনেজ বয়সটাকে কিন্তু কবিগুরু বালাই বলেছেন, এর চেয়ে বালাই আর নাই। আর সেই তাহলে বলতে হয় সেই স্টেজটা পার করে আমরা এসেছি এখন মধ্য বয়সে যেহেতু পদার্পণ করা। এবং 40-এ এসে আমি মানে আমার অভিজ্ঞতা থেকে যদি বলবো যে অনেকটাই আমি শান্ত এখন। আগে যেরকম হুটহাট রেগে যাওয়া বা কোনো কিছু না বোঝা, এখন আমি সেটা অনায়াসে দেখা যায় যে আমি নিজের ভিতরে নিজেকে আমি চিনতে শুরু করেছি। নিজের সাথে নিজের যে বোঝাপড়াটা, আমার মনে হয় সেক্ষেত্রে 40টাকে আমি নতুন করে শুরু বলতে পারি। এই যে আমরা বলি যে মধ্য বয়স, মানে এই যে মধ্য বয়স, এইটাকে আমরা আসলে কিসের ভিত্তিতে বলছি? মানে আপনি এটা ভালো করে জানবেন যে মহাভারতে কিন্তু এই জীবনযাপনের স্তরটাকে 4টা ভাগে ভাগ করা হয়, তাই না? সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সংসার জীবনে প্রবেশ করা, এবং অধিকাংশেরই এই মানে 40 বয়সে কিন্তু কেউই অবিবাহিত থাকে না বলতে গেলে, প্রায় জি আমাদের দেশের প্রেক্ষাপটে। এবং সন্তানেরও 1-2জন সন্তানও চলে আসে, সন্তানদের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার, সব কিছু মিলে আমার মনে হয় যে এই যে একটা অবস্থানে চলে আসা, সেই অবস্থানটাকে আমার মনে হয় যে মধ্য বয়স যেটা স্থির, আমি যেটা বলছিলাম, আমার সেই থেকেই মনে হয় যে যেহেতু সন্তান চলে আসে, তারপরে নিজেরও কেরিয়ারের একটা জুনিয়র থেকে আস্তে আস্তে একটা অবস্থানে চলে আসার বয়স। যে জিনিসটা আপনি বলছিলেন যে এই 40 বছর পেরিয়ে যাওয়া জীবনে আপনি এখন আগের চেয়ে অনেকটাই মানে বলছিলেন যে কিছুটা হলেও আপনি ভেতরের মানুষটাকে জানতে চান, বুঝতে চান এখন এই স্টেজে এসে, এবং আপনি একটু হলেও সেটাকে বলে আত্মবিশ্বাসী মানুষ। এইটার কেন ফিল করছেন আপনি? আত্মবিশ্বাসের জায়গাটা যে কাজ করতে করতে আমি যখন শুরু করেছি তখন হয়তো 23-24 বা 25 বছর বয়সে যখন শুরু করেছি। আমি মিডিয়াতে প্রায় 16 বছর ধরে কাজ করছি। আমি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আছি, পেছনের মানুষ আমি সামনে কথা বলছি। তো সেই জায়গা থেকে তখন যেটা শুরু করেছিলাম শিখতে শিখতে, এখন আমার মনে হয় ওই জায়গাগুলো, যে টেকনিক্যাল জায়গা বলেন বা আমার যে কমিউনিকেশনের জায়গা, মিডিয়া বলতেই আপনি এটা ভালো করেই জানেন যে আমাদের কিন্তু মূল সম্বলটাই হচ্ছে কমিউনিকেশান। তো আমি নিজে মনে করি যে আমার এই কমিউনিকেশনের জায়গাটা বেশ একটা বড় একটা জায়গা তৈরি হয়েছে আমার। যখন যে অনুষ্ঠানটা নির্মাণ করতে চাই, সেখানে আমি যাকে গেস্ট হিসাবে চাইবো বা গেস্ট হিসাবে, সেটা সিনিয়র লেভেল থেকে শুরু করে সেলিব্রিটি বা কোনো বিশ্লেষক, রাজনীতিবিদ বা রাজনীতিক বিশ্লেষক যারা আছেন, প্রত্যেকটা সেক্টরে আমি কিন্তু আমার একটা মানে এই যে কমিউনিকেশন
অনুষ্ঠানের কারণে আমি আমার একটা জায়গা মোটামুটি আমি বলবো যে তৈরি করতে পেরেছি। এবং আমি যখন যাকে বলবো যে যে আমার এই অনুষ্ঠানে আসতে হবে, আমি আমার অনুষ্ঠান দিয়েই বলছি, কারণ যেহেতু অনুষ্ঠান করে অভ্যস্ত। তো যখন যাকে বলা যায়, দেখা যায় সম্পর্কের জন্যই তারা কিন্তু চলে আসছে। আমার সাথে একটা কমিউনিকেশনের যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছে, সেখানে রেমুনেশন কি হবে বা আমি অন্যান্য কিছু সুবিধা দিতে পারছি কিনা সেটা কিন্তু তারা বিবেচনা করছে না, কারণ আমার সাথে কাজের জায়গায় তাদের একটা বোঝাপড়া তৈরি হয়েছে। এই জায়গাটাও বলবো যেখানে আমি কনফিডেন্ট এখন যে আমার অনেক একটা জায়গা তৈরি হয়েছে। যেটা আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের সমাজের প্রেক্ষাপটে আমাদের এখানে হয়তো 95% মানুষই এই বয়সে বিবাহিত থাকে আর কি। তো এই সম্পর্কটা এই যে মানুষের আত্মবিশ্বাসী মনোভাব কিংবা একটু সচেতন হয়ে ওঠার যে বয়স 40, এটা কি ইতিবাচকভাবে প্রভাব ফেলে আমাদের এই দাম্পত্য জীবনে, নাকি অন্য কোনোভাবে কোনো রকম করে আসলে? একটু তো প্রভাব পড়েই, কারণ কনফিডেন্টের মাত্রা যখন আমাদের সমাজ ব্যবস্থার কারণে যদি বলি, তাহলে বেশিরভাগ সিদ্ধান্তগুলো কিন্তু মানে পুরুষরা বা হাজবেন্ডরাই নিয়ে থাকেন। সেক্ষেত্রে এই যে আত্মবিশ্বাস বাড়ার ফলে একটু একটু করে, আর কেউ যদি কোনো নারী যদি উপার্জন করে বা কর্মক্ষম যদি সে থাকে, তাহলে তো যে সিদ্ধান্ত দেওয়ার যে বিষয়টা, সিদ্ধান্ত দিতে শুরু করে ইনকামের জায়গা থেকে, সে তার যেহেতু সংসারে একটা কন্ট্রিবিউট করে, তখন তার মধ্যে যে সিদ্ধান্ত দেওয়ার বিষয়গুলো চলে আসে, তখন একটু কিটিমিটি একটা পর্যায়ে আমার মনে হয় একটুখানি আসে। কিন্তু যদি পার্টনার ভালো হয় বা ওই মানে বোঝা পড়ার জায়গাটা যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা। কারণ সেও তো চাইবে যে তার পার্টনার একজন আত্মবিশ্বাসী মানুষ, তার একটা অবস্থান তৈরি হোক। যদি সামাজিক প্রেক্ষাপটে বলি, তাহলে অবশ্যই একটুখানি একটু গ্যাপ তৈরি হয় যে কেন সে এতদিন আমি একা একা যেখানে আমার কর্তৃত্ব ছিল, সেখানে আরেকজন এখন ভাগ বসাচ্ছে। এই যে এই বয়সটা, যেটাকে আমরা 40-এর পরের জীবন বলছি, নতুন করে শুরু করার জীবন বলছি, সেই জীবনটা তো আমরা কিছুটা হলেও সচেতন হই, বিচক্ষণ হই, আত্মবিশ্বাসী হই। তো এগুলো তো ইতিবাচকভাবে পড়ার কথা, আমাদের দাম্পত্য সম্পর্কে বা আমাদের যে কোনো সম্পর্কে খুব ইতিবাচক প্রভাব ফেলার কথা। কিন্তু দাম্পত্য সম্পর্কে অনেক সময় যেটা হয় 40-এর পরে, যেটা আপনি বললেন যে কিছুটা হয়তো খিটিমিটি হতে পারে, বা কিছুটা হয়তো একটু ঠিক আছে আমি কি পেলাম সেই সব চিন্তা আসতে পারে। আমি বলছি যে কেন? কারণটা হচ্ছে যে আমরা তো সচেতন হচ্ছি, আমরা তো বিচক্ষণ হচ্ছি, মানে আমরা কেন এটাকে অ্যাড্রেস করতে পারছি না যে যে জার্নিটা একা আমার ছিল বা যে দায়িত্বটা একা আমার ছিল, সেটাতে আরেকজন আমাকে সহায়তা করছে। তো ইটস গুড, কিন্তু সেটা আমরা কেন ওয়ার্মলি রিসিভ করতে পারছি না? একটি বিজ্ঞাপন টিভিতে বা সব গণমাধ্যমেই দেখবেন যে প্রচারিত হয়, কাপড় কাচার একটা থাকে, চিপছে, কিন্তু চিপছে এক হাত দিয়ে, দেখায় যে এক হাত দিয়ে চিপতে পারছে না, তোর হাজব্যান্ড এসে হাতটা কিন্তু ধরে চিপে দেয়। এই যে দুটা হাত একসাথে হলে যে সংসারে যে ভারসাম্য তৈরি হবে, ব্যালেন্স বলি বা ভারসাম্য বলি, তৈরি হবে এবং স্মুথ চলবে, মসৃণভাবে চলবে, অর্থনৈতিক বলি সব কিছুতে, এটাই কিন্তু হওয়ার কথা। আমরা দেখতে পাই বা আশা করি আমরা যে আমাদের সমাজটা এরকম দুজনের হাত দিয়ে একসাথে করে মসৃণভাবে চলবে, কিন্তু সেটা হচ্ছে না কেন? সেটা ওই যে বলছিলাম যে পারিবারিকভাবেই আমরা এই প্রায়োরিটিটা, কিন্তু এটা একদম সমাজ ব্যবস্থা প্যাট্রিয়ার্কাল সোসাইটি হলে যেটা হয়, আমি এই জায়গাটাই একটু হাইলাইট করতে চাই যে সেই আমরাও দেখা যাবে যে আমি যদি কোনো পুত্র সন্তানের মা হয়ে থাকি, আমারও মগজে মননে একটা প্রথিত হয়ে আছে যে এভাবে করেই মানুষ করছে। আমি দেখেছি আমার বাবা মার ক্ষেত্রে যে ভাইটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছে, তারপরে শাশুড়িকে দেখেছি আমার হাজবেন্ডকে বা তাদের পুত্রদেরকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো এই বিষয়গুলো মানে অবচেতনভাবেই কিন্তু নারীদের মধ্যে ঢুকে যায়। তারাও তার সন্তানদেরকে, পুরুষ মানে ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে একটু আলাদাভাবে দেখতে দেখতেই তাদের মধ্যে মানসিকভাবে তারা এভাবে তৈরি হয়ে যায়। কিন্তু আমার মনে হয় না সেটা করা উচিত। এবং চেঞ্জ হয়েছে এখন সমাজ ব্যবস্থা, নারীরা তাদের মানে সব সন্তানকেই, সেটা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, সবাইকে প্রায়োরিটি দিচ্ছে এবং আশা করি বদলাবে। এই সময়ে যেটা আমরা কোনো বয়সের মানুষই আসলে এড়াতে পারছি না, সেটা হচ্ছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া। তো ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া আমাদের যাপিত জীবনকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যে
বয়সের ব্যারিয়ার আর থাকছে না এখানে আর কি। একটা টিন কিংবা একটা শিশু, কিশোর, কিশোরী, তারাও যেভাবে ইন্টারাকশনের মধ্যে থাকছে সোশ্যাল মিডিয়ায়, এই 40-এর পরের লোকজনও কিন্তু তাই থাকছে। যদিও তাদের কন্টেন্ট আলাদা, মানে দুজন হয়তো দুই ধরনের কন্টেন্ট দেখছে, কিন্তু মানে ওই জায়গাটা তো আছে, তারা থাকছে। তো এই জিনিসটাকে আপনি আসলে কতটা মানে পজিটিভ এবং নেগেটিভভাবে দেখেন? প্রতিটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ তো থাকেই। তো মানে আমরা যদি পজিটিভটা নেই, প্রযুক্তির যে অগ্রসর হয়েছে বা আমরাও সেই প্রযুক্তির অগ্রসরের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের তৃতীয় বিশ্বের যদি দেশ বলি, তারপরেও কিন্তু আমাদের অনেক অনেক মানে এনগেজমেন্ট তৈরি হয়েছে যে প্রযুক্তির সাথে। আপনি যেটা বললেন সেটা শিশুরা যেমন করছে, আমরাও একইভাবে করছি, এবং আমাদের এই গণমাধ্যমের একটা নতুন রূপ বলা যায়, তাই না? যে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেটা বলছি, এটা একটা গণমাধ্যমের নতুন রূপ হয়ে গেছে, এবং এত বেশি এটা সবাইকে গ্রাস করছে, সেটা তো কিছুটা অবশ্যই ভয়ের। আবার যদি বলা যায় যে না, এটা আমরা সেটাকেই মানিয়ে নেওয়া জীবনের সাথে, যেটা পজিটিভগুলো আমরা গ্রহণ করলাম, এটা পরিবার থেকেই শেখাতে হবে যে তুমি এটা যদি সন্তানদেরকে আমরা বলি, আর নিজেদের ক্ষেত্রে তো বললামই যে কন্ট্রোলটা নিজেকে অবশ্যই আত্মনিয়ন্ত্রণটা করা উচিত। এখন যে জিনিসটা আসলে আমার কাছে খুব মানে পার্সোনালি আমার কৌতূহল তৈরি করে আর কি, যে জিনিসটা সেটা হচ্ছে যে পলিটিক্স এবং অর্থনীতি নিয়ে আমাদের এই বয়সের মানুষদের এক ধরনের চিন্তা থাকে সবসময়। তো আমরা যদি মানে পলিটিক্স নিয়ে কথা বলাটা একটু কঠিন আমাদের জন্যে যদিও, কিন্তু আমরা যদি অ্যাড্রেস করতে চাই, কারণ আমরা তো আসলে পলিটিক্সের বাইরে নই কেউ, সেই ক্ষেত্রে আমরা আসলে কি চাই, এই বয়সে আমরা আসলে কি চাই? আমরা চাই দেশটাকে দেশে যেন শান্তি বিরাজ থাকে সব সময়। এরকমই চাই যে কোনো ধরনের দুর্নীতি, মব, সন্ত্রাস বলি, বা যে পরিস্থিতিগুলো আমরা চারপাশে লক্ষ্য করি, আপনি, আমি বা আমরা সবাই লক্ষ্য করছি, তো এই পরিস্থিতি আসলে কেউই চায় না। আমরা একটা শান্ত, সুন্দর, যেখানে অর্থনীতিতে ভারসাম্য থাকবে, সকলের জীবন মান নিশ্চিত হবে, নিরাপত্তা নিশ্চিত হবে, তারপরে দ্রব্যমূল্য যেটা বলি সেটা ঠিকঠাক থাকবে। এটাই সাধারণ নাগরিক হিসাবে তো আমাদের এটাই চাওয়া উচিত, যে একটা সুস্থ, সুন্দর, সুষ্ঠু অবস্থা বিরাজ করে আমাদের এই দেশটাতে। তো একটা জিনিস আছে যে আমাদের ওয়েলবিং একটা ব্যাপার আছে, যে 40-এর পরে মানুষ ওয়েলবিংয়ের দিকে হয়তো একটু ভালো রকমের ঝুঁকে, একটু ব্যায়াম করা, একটু যোগ ব্যায়াম করা, একটু সামাজিক যেটাকে বলা হয় যে একটু মানে একটু ভালো সময় কাটানো পরিবারের সঙ্গে, দেশের জন্য, দশের জন্য কিছু করার চিন্তা। মানে আপনার কি চিন্তা এই বয়সে এসে? আমি বলছিলাম যে আমি একটি বেসরকারি টেলিভিশনে আছি, নেক্সাস টেলিভিশন। তো ওখানে নারীদের একটি প্রোগ্রাম হয়, এটা বেশ নারীদের কাছে জনপ্রিয়, লেডিস ক্লাব যে প্রোগ্রামটা। এবং ওই প্রোগ্রামটা আমি সেই শিশু বয়স থেকে, প্রোগ্রামের একদিন বয়স থেকে ওটাকে আমি লালন পালন করে 5 বছরের একটি শিশুতে পরিণত করেছি, এবং এখানে একটা বিশাল নারী কমিউনিটি তৈরি হয়েছে। সেটা এন্টারপ্রেনার বলি বা হাউসওয়াইফ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার নারীরা যারা আছে। মানে সবসময় যেটা টেলিভিশন মিডিয়াগুলোতে সবসময় যেটা দেখায় যে সেলিব্রিটিদেরকে তারা বেশি সুযোগ দেয়, কারণ তাদের একটা ভিউ তৈরি হবে। তো আমাদের চিন্তাই ছিল যে আমরা সাধারণ নারীদের যারা তারা এন্টারপ্রেনার হোক, হাউসওয়াইফ যারা একদম নিরেট হাউসওয়াইফ, তারাও এসে তাদের মনের কথাগুলো বলতে পারবে। তো এই যে কথা বলছে তারা মানে প্রাণ খুলে, এবং তাদের যে ভালো লাগা চোখে পড়ে। আমি মানে একটা কথা না বলেই পারছি না যে প্রায় 70+ একজন হাউসওয়াইফ নারীকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল। উনি খুবই অসুস্থ, তাকে ধরে ধরে এনে সিটে বসানো হলো। অনুষ্ঠান শেষে দেখি তার মুখে হাসি, মানে তৃপ্তির একটা হাসি। তো এইটা আনন্দ দেয় যে এই তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি। তো এটা একটা ভালো লাগার জায়গা, এবং এই নারীদের নিয়ে আমার কিছু প্ল্যান আছে যে তাদেরকে একটা হাবের মতো হবে, সেখানে আসবে, তারা গ্যাদারিং করবে, এবং সেখানে তাদের মানে ওই জায়গাটাতে তারা সব ধরনের সুযোগ পাবে, যেমন আইনি সহায়তা বলি, পুষ্টি বা ডক্টরসের জায়গাগুলো, সব ধরনের তারা ওই জায়গায় আসলে একটা রুম মতো থাকবে, হাউসের মতো, জি, হাওয়া থাকবে, সেখানে আসবে, গল্প করবে। আবার একই সাথে ওখানে উদ্যোক্তাদের কিছু তৈরি হবে, যে তারা এসে ওখানে বিজনেসের মতো তাদের একটা উইন্ডো থাকলো,
তারা এসে গল্প করবে, একই সাথে কেনাকাটা করবে, চেক আপ করবে, আইনি পরামর্শ পাবে, সব একসাথে করে বের হয়ে যেতে পারবে। এরকম আমার একটি ইচ্ছা আছে, জানি না কতদূর করতে পারবো। সেটা নিয়ে এখন কাজ করছেন? জি, এটা নিয়ে আছে, তো ভিতরে ভিতরে করছি কাজ। মানে আমি যদি জানতে চাই যে এই এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে যেতে যেতে যে মানুষটা আসলে আমরা পরিপক্ক হয়ে উঠছি বা হয়ে উঠেছি অলরেডি, কোন কোন স্টেপগুলো আসলে নেওয়া জরুরি? মানে কোনো একটা খুব সাধারণ মানুষের দৃষ্টিতে যদি বলি যে আমি আমার জীবন, আমার বয়সেই, আমার টার্গেটেই এখন আমি এই সময় আসলে এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাই, আপনি কি রেসপন্স করবেন, মানে কি পরামর্শ দেবেন মানুষকে? সেক্ষেত্রে অবশ্যই বলবো নিজের প্রতি একটু যত্ন নিতে। একদম প্রথম কথা, নিজেকে আলাদাভাবে, আমরা সেই সক্রেটিসের সেই বাণীটাই যদি বলি, নিজেকে চেনো, নিজেকে জানো, তো নিজেকে আরেকটু নিজের ভিতরে ডুব দিতে হবে। নিজেকে বুঝতে হবে যে আমি আসলে কি চাচ্ছি। এই বয়সে এসে আর কিন্তু পেছনে ফিরে যাওয়া বা পেছনে মানে যাই কিছু ভুল ত্রুটি ছিল সেগুলোকে তো আমি পেছনে ফেলে আস্তে আস্তে এই পর্যায়ে চলে এসেছি। এসে নিজের মনটা কি চাইছে, মনের কথা শুনতে হবে যে আমি এই কাজটা করতে চাই, এবং সেটা লক্ষ্যটা স্থির করা, এবং অনেক বেশি যদি মন থেকে চাওয়া যায়, আমার মনে হয় সেই ইচ্ছাটা মানে উপরওয়ালাও সেটা পূরণ করেন। যে বিষয়টা আসলে আমরা বুঝতে পারলাম আর কি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমরা অনেকেই অনেক কিছু করতে চেয়েছি এক সময়, হয়তো পারিনি, বিভিন্ন কারণে সেটা আমরা পেতেই পারি, কিন্তু আমাদের বয়স এখন যেটা, আমরা বোধহয় সেই সব কাজ করে ফেলার মতন একটা জায়গায় আমরা এসেছি। কারণ এই সময়টা তো আসলে এক ধরনের মানুষ বিচক্ষণ হয়, সচেতন হয়, এবং সিদ্ধান্ত গ্রহণে মানুষের সক্ষমতা অনেক বেশি থাকে। তো এগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের পছন্দের যে জিনিসগুলো সেগুলো আসলে করে ফেলতেই পারি এই সময়। আর যে জিনিসটা এখন সাইকোলজিস্টরা বলেন সেটা হচ্ছে যে যত দিন যাবে তত যদি আমরা আমাদের পছন্দের জিনিসগুলো করতে শুরু করি, তাহলে সেটা আসলে মানসিকভাবে আমাদের সুস্থ রাখতে সহায়তা করবে বিভিন্নভাবে। ডক্টর জাকিয়া সুলতানা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং অবশ্যই আমরা চাইবো যে আপনি আবার ভবিষ্যতে আসেন আমাদের এখানে কথা বলতে, আমরা আবার কথা বলবো। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমি সকল দর্শক যারা ছিলেন আজকের পত্রিকার এই পডকাস্টটি দেখলেন, আমাকে দেখলেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং নারীদের জন্য আমি একটু বলতে চাই, যেহেতু আমি নারীদেরকে নিয়ে কাজ করি, সবাই আপনারা নিজের মনের কথাটা শুনবেন, এবং নিজের যে ভিতরের ইচ্ছাটা আছে, লক্ষ্যটা আছে, সেটাকে কিন্তু ঠিকঠাক রাখলেই সব পূরণ হয়ে যাবে। ভালো থাকুন সকলে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আজকের পডকাস্ট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।